ঠিক আছে, আমরা আজকে শুরু করি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? আসছে স্ক্রিন? জি ভাইয়া, হ্যাঁ, দেখা এটা যায়। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তো বোর্ডে দেখতে পারতেছো যে আমি ছোট একটা সৃজনশীল বানিয়েছি। ওকে, তো মোটামুটি ভাবে এই অধ্যায় থেকে বিভিন্ন সিস্টেমের সৃজনশীল বানানো যায়। তো আপাতত আমরা যেটুকু কভার করেছি ওইটুক দিয়েই যেন অ্যান্সার করা যায়, ঠিক ওইরকম একটা বেসিক আমি সৃজনশীল বানিয়েছি। ঠিক আছে, তো চল, তো দেখতে পাচ্ছি এটা। এক কাজ করো, এটা তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যেটাই করো। পরে আর আমরা দেখবো যে আমরা কোন কোন জিনিসটা পারি বা কোন কোন জিনিসটা পারি না, আস্তে আস্তে অ্যান্সার করবো। ঠিক আছে, আর 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 প্রয়োজনে এই কোয়েশ্চেন সলভ করার জন্য যে টুকটাক কনসেপ্ট লাগে সেগুলো নিয়েও আমরা হালকা পাতলা একটু আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো চলো আমরা সৃজনশীলটা পড়ি। কি বলেছে এখানে, যে রহিম ও করিম একটি বেঞ্চ সরাতে চায়। হ্যাঁ, রহিম একা বেঞ্চটি সরাতে পারে না, করিমও একা বেঞ্চটি সরাতে পারে না, কিন্তু তারা দুজনে একত্রে চেষ্টা করলে বেঞ্চটি সরাতে পারে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমাদের প্রথম এটা হচ্ছে আমাদের প্রথম ইভেন্ট। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আসলো নাকি? আচ্ছা, never mind। হ্যাঁ, বুঝতে ভাইয়া পেরেছি। কে ভাইয়া কে আসলে আমি অ্যাপ্রুভ করতে পারবো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো প্রথম প্রথম পার্টটা আমরা বুঝেছি যে কি বললো। জি ভাইয়া। হ্যাঁ, সৃজনশীলের মানে সৃজনশীলের যে মেইন কনসেপ্টটা অনেকটা এরকম বলে যে তোমাকে অ্যান্সার করতে হলে প্রশ্নটা আগে ভালো মতন পড়তে হবে। ঠিক আছে, এই এই একটু সময় নিয়ে পড়া লাগবে আর কি। কিন্তু আনফরচুনেটলি আমরা বেশি 99% ক্ষেত্রে কেউ বেশিরভাগটা পড়ি না, হয়তো দু এক লাইন পরে মানে অ্যান্সার করা শুরু করি। ওকে, এমনও হয়েছে যে মানে প্রশ্ন ভরাইতে পারতেছি না, মানে ওই কোশ্চেন মানে পৃষ্ঠা ভরানোর জন্য উদ্দীপকটাও লিখে দিছি। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে আমরা নাম্বারও পেয়ে গেছি বেশি পৃষ্ঠা লেখার জন্য। বাট আসলে সৃজনশীল সম্পর্কে আমি যেটা পড়ছি যে সৃজনশীলের অ্যান্সারটা তোমাকে জাস্ট বুঝে অ্যান্সার করার মতন করে করতে হবে। আনফরচুনেটলি আমাদের পরিমাপটা বোঝার বদলে পৃষ্ঠার সাইজে চলে গেছে। যাই হোক, তো প্রথম পার্টটা তো দেখলাম। এখন দেখো, বেঞ্চটি সরিয়ে তারা বসে কম্পিউটারের যোগ করার পদ্ধতি নিয়ে ভাবতে লাগলো। হুম, রহিম বলল, কম্পিউটার একটি বিশেষ গেটের মাধ্যমে যোগের কাজটি করে। করিম বলল, তা ঠিক বলেছো, কিন্তু যোগের কাজটি করার জন্য একটি মাত্র গেট যথেষ্ট নয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। ওকে, তো ফার্স্ট পার্টে দেখলাম কি যে একটা বেঞ্চ সরানোর কথা বলেছে। ঠিক আছে, এবং বেঞ্চটা কি করেছে, বেঞ্চটা সরানোর ক্ষেত্রে একটা বিশেষ রুলসও আমরা দেখলাম। হ্যাঁ, বিশেষ কন্ডিশনও দেখলাম যে তারা একা একা বেঞ্চটা সরাইতে পারবে না, রহিম একা বেঞ্চটা সরাইতে পারবে না, করিমও পারবে না, কিন্তু দুইজন একত্রে পারবে। ওকে, নেক্সট দ্বিতীয় দ্বিতীয় অংশে কি দেখলাম, যে তারা কম্পিউটারের যোগ করার পদ্ধতি নিয়ে ভাবতে লাগলো। হ্যাঁ, তো ওর মধ্যে একজন একজন তার মতামত কি উত্থাপন করেছে যে কম্পিউটার একটা নির্দিষ্ট গেটের সাহায্যে যোগের কাজটা করে। ঠিক আছে, কিন্তু আরেকজন বলল যে এই যোগের কাজটা করার জন্য জাস্ট একটা গেট যথেষ্ট না। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এখন ক এবং ক্ষয়ে চলে যাই। ক এবং খ, সৃজনশীলের ক এবং খ 99% ক্ষেত্রে ধরো এই সৃজনশীলের যে মূল উদ্দীপক সেটার সাথে আনরিলেটেড থাকে। হ্যাঁ, এটা হয়তো তোমরা শুনছো, স্যাররা বলেছিল। তো ঠিক আছে, দেখি আমরা আমাদের ক নাম্বারে কি বলেছে। একটি বুলিয়ান বিভাজন উপপাদ্য লেখো। ঠিক আছে, টোটাল 5টা বুলিয়ান বিভাজন উপপাদ্য আছে। হ্যাঁ, আমরা এটা আমাদের আরেক ক্লাসে আলোচনা করেছিলাম। হুম, তো বিভাজন উপপাদ্য অনেক রকমের হইতে পারে। কেউ কি বলতে পারবা কোন একটা বিভাজন উপপাদ্য? যে কোনো একটা বললেই হলো। জি ভাইয়া, পারবো। হ্যাঁ, বলো, ভাই পারবো। বলো একটা বলো। ভাই পারবো ভাই। একজন বলো, A যে কোনো into একজন। B plus C equal AB plus AC. এ ইন্টু বি প্লাস সি
ইকুয়ালস টু এ বি প্লাস এসি, তাই না? আমি একটা বলবো, বলো। এ প্লাস এ বার ইন্টু বি ইকুয়াল টু এ প্লাস বি। এ, আরেকবার, এ প্লাস সরি, থামো। এ প্লাস এ প্লাস এ বার ইন্টু বি এ বার ইন্টু বি ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বি। হ্যাঁ ভাইয়া আমি একটা বলি। হ্যাঁ, বলো। এ নট, বলবো। আগে আবাবিল, আবাবিল না তুমি? আগে আবাবিল বলো। ভাই আমি একটা বলবো। ভাইয়া ইমামুল। ও সরি, ইমামুল। ভয়েস ইমামুল। ঠিক আছে, বলো ইমামুল একটা। এ নট অর এ নট অর অর অপারেশন এ বি নট এ বি নট ইকুয়াল টু ইকুয়ালস টু এ নট অর বি এ এ নট অর বি অর অপারেশন বি। অর অপারেশন বি। ঠিক আছে। জি ভাইয়া। আরেকজন আরেকজন একটা বলতে চাচ্ছিলে, বলো। এ বার প্লাস হুম। এ এবার এ বি বার এবার প্লাস এ বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। ইকুয়ালস টু এ এবার। বার ঠিক ঠিক প্লাস বি লিখতেছি কি? বার। ঠিক লিখতেছি তো? জি ভাইয়া। হুম। ভাইয়া আমি আরেকটা বলি। আচ্ছা বলো। ভাইয়া 3 নম্বরে ওইটা ভাইয়া ওটাই বলতে 3 নম্বর নিচ্ছিলাম যে ওইখানে এ তিন বার নাম্বারে একটু প্লাস ভুল বি বলে। বার হল। এইটা হবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা, এইটা ঠিক তোমার বিভাজন উপপাদ্য না। ওকে, এটা অ্যাকচুয়ালি বিভাজন উপপাদ্য না। ওকে, নো প্রবলেম। দেখ, বুঝলা তো কোনটা হলো? তোমাদের রেসপন্সের জন্য তোমাদের থ্যাংক ইউ। হুম। তাহলে একটু 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 বাসায় দেখেছো তাহলে। ওকে, তো যাই হোক, একটা বিভাজন উপপাদ্য লিখলে হলো। আমি একটা লিখে দিই। এটা একটা বিভাজন উপপাদ্য, সরি একটু বাজে হলো দেখতে। ইকুয়ালস টু এ বার বি অর অপারেশন এ বি বার। ঠিক আছে, এটা একটা বিভাজন উপপাদ্য। ওকে, ঠিক আছে। তো আমরা ক নাম্বারটা দেখলাম যে একটা লিখলেই হয়ে গেল, ব্যাস শেষ। এখন খ নাম্বার কি বলেছে দেখো, যে বুলিয়ান পূরক কাকে বলে। হুম। তিন চলকের সত্যক সারণী তৈরি করতে অন্তত কতগুলো রো লাগবে? রো তো বুঝো, রো মানে কি? টেবিলের রো। এখন ঠিক আছে, আমরা ওয়ান বাই ওয়ান যাই। আগে হচ্ছে যে বুলিয়ান পূরক কাকে বলে, এটা আরেক ক্লাসে আলোচনা করছিলাম। ওই ক্লাসে যারা ছিল তারা মেবি বলতে পারবা। কেউ পারবা? জি ভাইয়া পারি। হ্যাঁ, কি কি নাম তোমার? পারবো ভাইয়া। ভাইয়া অর্থী। ও হ্যাঁ, তুমি তো ক্লাসে ছিলা। তো ঠিক আছে, বলো একটা। তো বলো, এমনি তোমার ভাষাতেই বলো। বুলীয় বীজগণিতের চলকের দুইটি সম্ভাব্য মান 0 এবং 1 কে একটি অপরটির পূরক মানে একটি অপরটির পূরক পূরক বলে, ইয়েস। বলা হয়। 0 আর 1 হচ্ছে 1 একটা কে আরেকটার, একটি, হ্যাঁ হ্যাঁ, একটি আরেকটির একটি আরেক মানে একটি আরেকটার পূরক। হুম। হ্যাঁ। এই তো ঠিকই বলেছো। হুম। বেসিক্যালি এই জিনিসই, যে এটা একটা আরেকটার পূরক। ওকে, কারণ সমগ্র বুলিয়ান অ্যালজেব্রায় এই দুইটা মান বাদে আর কোনো মান নাই। হ্যাঁ, কোনো একটা কিছুর মান এই এক না হলে অবশ্যই 0 হবে। হ্যাঁ, এই জন্য এরা একে অন্যের পূরক বলে। কারণ এই দুইটা মানের ঊর্ধ্বে যাইতে পারবে না, হয় এইটা হবে অথবা এটাই হবে। ওকে, এই এই জন্য এই দুটাকে পূরক বলে। ঠিক আছে, এখন আমরা পরে যখন নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব, তখন দেখবা কি যে যে সব যে মোটামুটি সবগুলা নাম্বার সিস্টেমে আছে, এই পূরকের কনসেপ্টটা আছে। হ্যাঁ, আপাতত আপাতত সেটার আপাতত সেটা আমরা দেখবো না। হুম, তো ঠিক আছে। এখন দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, যে তিন চলকের
সত্যক সারণী তৈরি করলে অন্তত কতগুলো রো লাগবে? ভাইয়া 18টি। 18টি কিভাবে? 2n স্কোয়ারের সূত্র অনুযায়ী। ভাইয়া 8টি। 8টি ভাইয়া। আটটা। আটটা। আমি ক্লাসে বলেছিলাম যে ধরো তুমি এন সংখ্যক চলক নিয়ে এন সংখ্যক চলকের যদি কোনো একটা ইকুয়েশন করো, ধরো এন সংখ্যক চলক আছে তোমার ওই বুলিয়ান ফাংশনটাতে, তো সেই ক্ষেত্রে তুমি যদি একটা সত্যক সারণী বানাইতে চাও তোমার অ্যাটলিস্ট 2n সংখ্যক রো লাগবে। হুম, এই 2n কেন? এটা মোটামুটি ভাবে তোমাদের ম্যাথের পারমুটেশন আর কম্বিনেশন করছো না, তো এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে, আমি ওটাতে গেলাম না। হ্যাঁ, তোমরা ইন্টারেস্টেড হলে দেখতে পারো যে কিভাবে মানে দুইটা জিনিসের কিভাবে এন সংখ্যক জিনিসের যেখানে প্রতিটা জিনিসের দুইটা মান থাকে সেগুলার হচ্ছে 2n। হ্যাঁ, ওটা দেখে নিও তোমরা। বাট আপাতত এই জিনিসটা একটু মাথায় রাখো জাস্ট যে 2n। মোটামুটি এইটা হচ্ছে এইটাকে আমি বলি একটা ট্রিক কোয়েশ্চেন। হ্যাঁ, ট্রিক কোয়েশ্চেন ধরো এই জিনিসগুলো কলেজে বেশি দেয় স্যারেরা। হ্যাঁ, যে ধরো কোনো পরীক্ষা হচ্ছে, কলেজের পরীক্ষায় তো আর অত কনসিডারেশন নেই, তো স্যাররা পট করে দিয়ে দিল। হ্যাঁ, এবং ধরো প্রথম গ্ল্যান্সে দেখলে এটা মানে মনে হবে যে কি ব্যাপার, এই জিনিস তো কখনো হিসাব করি নাই। তো তো তখন মনে করো তোমার সব থেকে অবভিয়াস অপশন হবে কি যে কোনো একটা 3 চলকের ইকুয়েশন করে ধরো একটা সত্যি সত্যি এরকম টেবিল বানায় গুনে দেখতে। কিন্তু বুঝতেই পারতেছো যে ওইটা করতে অনেক টাইম লাগবে, আর বিশেষ করে আমি তো এখানে 3টা দিলাম, স্যার যদি 5টা দেয়, 5টা দিলে তো একেবারে অবস্থা কাহিল। হ্যাঁ, তো তার থেকে এই জাস্ট ছোট্ট একটা জিনিস মনে রাখলে জিনিসটা করা অনেক সহজ হয়। ওকে, তো 5টা হলে কত হবে বলো তো? 32। 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ, ওটা যত হয় আর কি, 32। এনিওয়েজ, আচ্ছা, তো এই কোশ্চেনটা বুঝতে পেরেছি। খ নাম্বার। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ওকে ফাইন। গ নাম্বার। দেখো কি বলছে, রহিম ও করিমের বেঞ্চ সরানোর কাজ কোন গেটের কার্যাবলীর সাথে মিলে? সত্যক সারণী দিয়ে দেখাও। এন্ড গেট। এন দিয়ে ভাই। দেখো, দেখে কি মনে হয়? আগে আমরা এই জিনিসটা পড়ি, প্রসেস করি। এখানে আমাদের কন্ডিশন আমরা কি কি দেখতেছি? রহিম একা বেঞ্চটি সরাইতে পারে না, ঠিক আছে, করিমও একা বেঞ্চটা সরাইতে পারে না। হ্যাঁ, কিন্তু তারা দুজনে একত্রে চেষ্টা করলে পারে। এখন আমরা যখন লজিক গেট আর লজিক অপারেশন নিয়ে আমাদের ওই ক্লাসের প্রথম ক্লাসে আলোচনা করতেছিলাম, তারপর আরেক ক্লাসও করেছি, তখন আমরা কি দেখেছি যে এই যে মৌলিক লজিক গেট গুলা, এই মৌলিক লজিক গেট গুলার মানে মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে একমাত্র এন্ড গেটই এমন একটা সম্পর্ক তৈরি করে যে সবগুলা ইনপুট সত্য হলে তবে আউটপুট সত্য হবে, ঠিক কিনা? আর এখানেও দেখো, জি ভাইয়া। এরা দুজন যখন একসাথে চেষ্টা করছে তবেই কিন্তু বেঞ্চ সরানোর কাজটা ঠিক মতন হয়েছে। তার মানে কি, এদের কাজটা এন্ড গেটের সাথে সম্পর্কিত। এবং ইয়েস, তোমরা একদম ঠিক অ্যান্সার দিয়েছো যে এন্ড গেট। ঠিক আছে, বুঝেছো তো আমরা কোন কোন ইয়ে থেকে এসেছি? ধরো যারা মনে করো অ্যান্সার দিতে পারোনি, বুঝতে পেরেছি সবাই যে কোন কনসেপ্ট থেকে এসেছি আমরা। বুঝি নাই আমি। কোনটা বোঝোনি? এই যে মাত্র যেটা বুঝালেন কোনটা থেকে? ভাই যে এই গ নাম্বারটা ভাইয়া। আচ্ছা, তাহলে আবার ইটারেট করি। লেটস গো ওভার ইট জি এগেইন। ভাইয়া। তো এখন রহিম ও করিমের বেঞ্চ সরানোর কাজ কোন গেটের কার্যাবলীর সাথে মিলে? ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে এরা এই যে বেঞ্চ সরানোর কাজটা করেছে, এই কাজের পিছনে আমার কি কি শর্ত আছে। হ্যাঁ, এবং ওই শর্তগুলা কিভাবে খাটে, হ্যাঁ, কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত, তাই না? লজিক গেটের বেসিক কনসেপ্ট তো তাই, যে আমার কাজ হচ্ছে ইনপুট গুলোর উপর কিভাবে নির্ভরশীল হবে। হ্যাঁ, সেটার উপরই তো ধরো আউটপুট নির্ভর করে, তাই না, লজিক গেটের। জি ভাইয়া। তো এখানেও আমরা বেঞ্চ সরানোর কাজটার অবজার্ভ করবো যে ওই কাজটা হওয়ার পিছনে আমাদের কি কি উদ্দীপক আছে। হ্যাঁ, তো দেখো আমাদের এখানে কন্ডিশনস কি কি দিয়েছে। দেখো, রহিম একা বেঞ্চটি সরাতে পারে না।
এটা একটা আমাদের কন্ডিশন বলে দিয়েছে। করিমও একা বেঞ্চটি সরাতে পারে না, এটা আরেকটা দিয়েছে, অর্থাৎ কি তারা একা একা বেঞ্চটা সরাতে পারে না। একা যদি চেষ্টা করে, একা চেষ্টা করা মানে কি একজন চেষ্টা করতেছে আরেকজন চেষ্টা করতেছে না। হ্যাঁ, তো এটাকে আমরা সত্য মিথ্যা 0 এবং 1 দিয়ে বলতে পারবো না? চেষ্টা করতেছে জি চেষ্টা ভাইয়া। করতেছে না। ওকে ফাইন। নেক্সট দেখো, কিন্তু তারা দুজনে একত্রে চেষ্টা করলে বেঞ্চটি সরাতে পারে। একত্রে চেষ্টা করা মানে কি রহিমও চেষ্টা করতেছে করিমও চেষ্টা করতেছে। একত্রে যখন চেষ্টা করে তখনই কেবলমাত্র কাজটা হচ্ছে, ঠিক কিনা? তখনই কেবলমাত্র জি বেঞ্চটা সরতেছে। এখন ধরো আমাদের যে লজিক গেটের কনসেপ্ট, হ্যাঁ লজিক গেটের কনসেপ্ট থেকে বলো তো যে এই ইভেন্টটা কোনটার সাথে মিলে যাচ্ছে? এমন কোন গেট আছে যেটার থেকে আউটপুট পাওয়ার জন্য সবগুলো ইনপুটকেই অ্যাক্টিভেটেড হতে হবে বা সবগুলো ইনপুটকেই 1 হতে হবে? ভাই এন্ড গেট না? Yes, and and ওই বুঝলা তো আমরা কিভাবে প্রশ্নটা পড়ে প্রশ্নের কনসেপ্ট থেকে ওখানে গিয়েছি? হ্যাঁ জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তো এখানে অ্যান্সার হবে হচ্ছে অ্যান্ড গেট। হ্যাঁ, তো তো অ্যান্ড গেট আমি অরেঞ্জ দিয়ে আঁকি, অ্যান্ড গেট তাই না? তো অ্যান্ড গেটের কি সিম্বল আমরা কি দেখেছি, এরকম না? জি ভাইয়া। নাকি বাক আছে? আর নেই তো কোনটা? ভাইয়া। এটাই। এরকমই তো। হ্যাঁ, আর যদি বাক থাকে ওইটা ওইটা কোন গেটের চিহ্ন? অর গেটের। অর অর গেট। গেট। OR gate. ওকে, ঠিক আছে। তো এন্ড গেট, ঠিক আছে, তো বললা যে রহিম ও করিমের বেঞ্চ সরানোর কাজ এন্ড গেটের কার্যাবলীর সাথে নির্ভরশীল, ব্যাস তোমার 1 নাম্বার হয়ে গেল। এখন বাকি 2 নাম্বার জন্য কি বলছে যে সত্যক সারণী দিয়ে দেখাও। তো ঠিক আছে, সত্যক সারণী, তো সত্যক সারণীর জন্য আমাদের আগে একটা ইকুয়েশন তৈরি করা লাগবে, তাই না? ইকুয়েশন ছাড়া তো আমরা সত্যক সারণী এভাবে করতে পারবো না, আমাদের অন্তত একটা ইকুয়েশন হবে। তো আমরা এক কাজ করি, এখান থেকে একটা ইকুয়েশন বানাই, তাই না? তো এখানে ইকুয়েশন, একটা বুলিয়ান ইকুয়েশন বা একটা বুলিয়ান ফাংশনে কি কি থাকে? বুলিয়ান চলক থাকে আর লজিক অপারেশন থাকে। আমরা আমাদের লজিক অপারেশন পেয়ে গেছি, ঠিক কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমাদের লাগবে কি কিছু চলক বা ভ্যারিয়েবল। এখন আমরা ভ্যারিয়েবল এখান থেকে কি বানাতে পারবো? এই যে আমাদের ইয়েটা দেওয়া আছে, ইভেন্টটা দেওয়া আছে, ঘটনাটা দেওয়া আছে রহিম ও করিমের, বানাও তো একটা ইকুয়েশন। আমরা এটা প্রথম ক্লাসে দেখিয়েছি যে মানে কিভাবে আলোচনা, কিভাবে একটা ইকুয়েশন বানাতে হয় এরকম ঘটনার ইভেন্ট থেকে। বলো তো তোমরা। দেখো বলো। এনিওয়ান? A plus B bar এ প্লাস বি বার, বার কোত্থেকে আসতেছে? NOR gate equation. না, নট তো লাগতেছে না এখানে, কারণ দেখো এখানে কিন্তু কোনো না নাই, মানে এখানে যে মূল কাজ, কাজ হওয়ার কাজ, কাজ কোন সেন্টেন্স হয়েছে দেখো, তারা দুইজনে একত্রে চেষ্টা করলে বেঞ্চি সরাতে পারবে, এখানেই তো ভাইয়া আমাদের কাজের মূল স্টেটমেন্টটা হয়েছে, তাই না? বলো। এ এন্ড বি হবে ইকুয়াল টু ইয়েস, এ ইন্টু বি ইকুয়াল টু এ বি। ইয়েস, ওরকমই। দেখো বেঞ্চটি সরাতে পারে, এটাকে মনে করো এটা আমাদের একটা কাজ, ওয়ার্ক, এটাকে আমরা ডাব্লিউ ধরি। হ্যাঁ, মানে বুঝতেছো তো? ধরো জি ধরো ভাইয়া। একটা ঘটনা হবে, তো ওই ঘটনাটাকে আমরা একটা চলক ধরে নিব। বেসিক্যালি তাই তো বুলিয়ান অ্যালজেব্রা তো তাই, তুমি একটা ঘটনাকে ধরো একটা গাণিতিক রূপ দিবা। তো এই কাজটা আমার কিসের সমান হবে? ধরো রহিম বেঞ্চটা সরাইতে পারে, তো রহিম বেঞ্চটা সরাইতে পারে, মনে করো আমি দিলাম হচ্ছে আম আর, আর ফর রহিম, ঠিক আছে? আর করিম বেঞ্চটা সরাইতে পারে, হ্যাঁ করিম বেঞ্চটা সরাইতে পারে, এইটাকে A.
এইটাকে ধরলাম হচ্ছে আমি মনে করো কে, তুমি যেটা ইচ্ছা ধরতে পারো, বাট মনে করো আমি একটু মানে নেমনিক জিনিস দিয়ে করতে চাচ্ছি। হ্যাঁ, নেমনিক মানে কি বলতে পারবা? নামের সাথে মিল রেখে দিয়ে কোনো একটা সংখ্যা ইয়েস, ধরা। ইয়েস, নেমনিক মানে হচ্ছে যে নামের সাথে মিল রেখে আর কি। হ্যাঁ, তো এই দেখো আর এবং কে, রহিম ও করিম, এদের নামের সাথে মিলে যায়, তো এটা মাথায় ক্যাচ করা সহজ না? আর ধরো মাঝখানে এন্ড অপারেশন, এই এই নামের সাথে সম্পর্কিত বলে মাথায় ক্যাচ করা সহজ, এজন্য এভাবে দিলাম। হ্যাঁ, এই নেমোনিক জিনিসটা তোমরা যখন প্রোগ্রামিং করবা তখন খুব ইউজ করবা। হ্যাঁ, তখন তোমাদের নিজের সুবিধার্থের জন্যই। হ্যাঁ, দেখা যাবে যে আজকে একটা কোনো কিছু নিয়ে প্রোগ্রামিং করছো, পরের দিন ওটা বুঝতেছো না, এরকম অবস্থা হয়। তো ওই জন্য মনে করো আমরা নেমোনিক টার্মটা ওই জায়গায় বেশি ইউজ করি, তবে আপাতত এখানে একটা ইউজ করা। তো বুঝতে পেরেছি যে আমরা আমাদের ইকুয়েশনটা কিভাবে তৈরি করব। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, সিম্পলি চিন্তা করবা। হ্যাঁ, দেখবা যে মানে সেন্টেন্সের কোন জায়গায় আমার কাজের সত্যিকারের বর্ণনাটা আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন সত্যক সারণীর টাইম। তো আমরা লিখে নিই ডাব্লিউ, আচ্ছা সরি, ডাব্লিউ ইকুয়ালস টু আর এন্ড অপারেশন কে। হ্যাঁ, এটা আছে। এখন আর এবং কে এর বিভিন্ন মানের জন্য আমরা এটা বের করবো, তাই না? বিভিন্ন মান বলতে কি 0 এবং 1। আচ্ছা, এখন তোমরা বলো তো যে আমার কমপক্ষে কতগুলো রো লাগবে এই সবগুলার মান ইয়ে করতে, বসাইতে? 4টা। 4টা, ইয়েস। ওই তো 2 টু দি পাওয়ার n সূত্র, তো ফাইন। আচ্ছা ঠিক আছে, এখন আর এবং কে এর বিভিন্ন মান বলো আমাকে। 0 0 আচ্ছা 0 0, তো ঠিক আছে, ইকুয়াল টু 0 হবে। 0 এন্ড অপারেশন 0 ইকুয়ালস টু 0, ফাইন। আর নেক্সট একটা বলবো, বলো, বলতে থাকো, 1 4টা মান 0 না? 1 0 কি হয় আমার? 0 0 হয়। 0, 0 হয়। তো ঠিক আছে। 1 1 ইকুয়াল টু 1 1 1 ইকুয়ালস টু, কেবল এই ক্ষেত্রে 1। আমার কাজ হচ্ছে ঠিক কিনা? 1 equals 0 1 আর লাস্ট হচ্ছে 0 1 ইকুয়ালস টু কত হয়? আমার ওই 0ই হচ্ছে, ঠিক কিনা? অর্থাৎ 0 হয়। 1 2 3 4টা রো লাগবে। আচ্ছা, এখন আমরা ট্রুথ টেবিলটা একটু অবজার্ভ করি। ট্রুথ টেবিলে প্রথমে দেখো R0 K0, অর্থাৎ কি রহিমও বেঞ্চ ওঠাচ্ছে না, করিমও বেঞ্চ ওঠাচ্ছে না, তাহলে কি কাজ হবে? হবে না। না। হবে না। আচ্ছা, এখন রহিম বেঞ্চ ওঠাচ্ছে কিন্তু করিম বেঞ্চ ওঠাচ্ছে না, এখন আমাদের কাজ উদ্দীপক হবে না। অনুসারে কি এটা হবে? হবে না। তার মানে এটাতেও কাজ হচ্ছে না। রহিমও বেঞ্চ উঠিয়েছে, করিমও বেঞ্চ উঠিয়েছে, কাজ হবে এবার। এখন কাজ হবে। ঠিক আছে, তারপর দুইজনে ধরো রহিম উঠাচ্ছে না কিন্তু করিম চেষ্টা করতেছে, তাহলে হবে? তাহলে কাজ হবে না, হবে না। হবে না। বুঝতে পেরেছি? ধরো জি ভাইয়া। এরকম যদি আসে, তুমি জাস্ট এই ট্রুথ টেবিলটা দেখায় একটু মানে নিজের ভাষায় অল্প করে এই যে আমি একটু ছোট্ট আলোচনা করলাম যে কখন কাজ হচ্ছে কখন কাজ হচ্ছে না, এটা লিখে দিলে ইউ উইল বি গুড টু গো। ঠিক আছে, মনে করো 4 নাম্বার, মনে করো নাম্বার কনফার্ম। ওকে, আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে ধরো আমরা আগের ক্লাসে অ্যাডার নিয়ে একটু মানে কথাবার্তা কিছু দেখেছিলাম। হুম, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, সরি হাফ অ্যাডারই দেখেছিলাম। এবং আরেকটা দেখেছিলাম সেটা হচ্ছে কি একটা বিশেষ অপারেশন। হ্যাঁ, কি অপারেশন আমরা ওটা দেখবো। তার আগে দেখো করিম কি মতামত দিয়েছে। করিম বলেছে কি, কিন্তু যোগের কাজটা করার জন্য একটি মাত্র গেট যথেষ্ট নয়। এখন এখন এখানে ক নাম্বারের উত্তরটা কি হবে, যে করিমের মতামতটা কি সঠিক কিনা? হ্যাঁ, এখন তোমরা বলো মতামতটা কি সঠিক? জি না ভাই, সঠিক না। আচ্ছা, সঠিক না, তো ঠিক আছে, তুমি এক নাম্বার অ্যান্সার দিয়ে দিলে কি যে নো, সঠিক না। এখন বিশ্লেষণ করো। বিশ্লেষণ মানে কি, যে তোমাকে জাস্ট একটু তোমার এই যে অ্যান্সারটা দিলা যে না, এই না এর পক্ষে তোমার কিছু যুক্তি দেখাতে হবে। আচ্ছা, এখন যোগ করার জন্য রহিম কি বলেছে, যে কম্পিউটার একটি বিশেষ গেটের মাধ্যমে যোগের কাজটি করে। হ্যাঁ, এই যোগ করার জন্য কি গেট ইউজ করে?
অর গেট। হুম, বলো কোন গেট ইউজ করে যোগ করার জন্য? অর গেট। হুম, অর গেট। অর গেট। OR গেট। আচ্ছা, অর গেট তাই না, যোগ করার জন্য। ঠিক আছে, অর গেট। আচ্ছা, এখন কাহিনী দেখো, অর গেটের আমরা কিছু নিয়ম দেখি। অর গেটে 1+1 কত হয়? 1 হয়। 1 হয়, ঠিক আছে। 1 আর হয়। 1+0 কত হয়? 0। 1 হয়। 1 হয়। 1+0 হচ্ছে 1, ঠিক আছে। 1 হয়, হ্যাঁ। আচ্ছা, এখন মনে করো তুমি এই জিনিস করতেছো না, তুমি লজিক অপারেশন করতেছো না, তুমি মনে করো সরাসরি বাইনারি যোগ করতেছো, ঠিক আছে। তো বাইনারি যোগ, এখন বাইনারি যোগের মতন চিন্তা করো, বাইনারি যোগে 1+0 মানে কত? 1 1। 1। আচ্ছা, মিলে গেছে, নাইস। এখন তো ঠিক আছে, 1+1 যদি তুমি যোগ করো তাহলে তাহলে কত হয়? 10 10 বলো না, স্যাররা কিন্তু শুনলে 1 মাইন্ড করবে। 10, ঠিক আছে, 10। এখন এই যে 10 যে 1টা আসলো, এই 1টা আমরা সচরাচর কি করি, হাতে রাখি না, হাতে রাখি এবং ধরো সাইড পরের কোনো কিছু একটার সাথে যোগ করে দিই, তাই না? তাই করি না? আচ্ছা, জি ভাইয়া। তোমাদের ডেসিমাল দিয়ে একটা উদাহরণ দেখে, 9+2। হ্যাঁ, 9+2 মানে কি? 11। 11-র 1, হাতে থাকে 1। তো এই একটা মনে করো এই সাইডে আরো কিছু জিনিস আছে, এটার সাথে মনে করো যোগ করে দেই, তাই না? হুম। যোগ করে ধরো এখানে আমার সামথিং একটা আসে, ঠিক কিনা? বাট আমার আমার মানে আমার মানে একক রেজাল্ট কোনটা, এই 1 না? হুম। জি ভাইয়া। জি ভাইয়া। তাই না? তো তো এই জায়গাটা দেখো, এই জায়গাটায় মনে করো এইটা হচ্ছে কি ক্যারি। হ্যাঁ, এটা আমাদের হাতে থাকে এই 1টা, যেটা আমরা কিছুর সাথে যোগ করে দিই। তাই আমরা এক কাজ করি, এইটাকে মনে করি ইগনোর করি। ইগনোর করলে আমাদের একক রেজাল্ট কি আসে? 0 0 আসে। এখন আমাকে বলো, এইটা কি আমাদের অরের সাথে মিলে? না না। ভাইয়া। এই জন্য এই জন্যই এইটাকে এই জন্যই অর দিয়ে যোগ করা যায় না, বুঝতে পেরেছি? যোগ করার জন্য আমাদের লাগে হচ্ছে এক্সক্লুসিভ অর, XOR, XOR গেট, ঠিক আছে। বুঝতে পারতেছো যে অর গেট কেন যোগ করতে পারে না? আর ঠিক এই কারণে আমি বলি কি যে, মানে এই অর এটাকে যোগ বলতে না, এই অরের যে প্লাস চিহ্ন এটাকে যোগ বলতে না। হ্যাঁ, এই জন্য আমি মানা করি আর কি। কারণ এরকম একটা মনে করো মিক্স আপ হয়ে যায়, যে মনে হয় যে এটা তো প্লাস চিহ্ন, তার মানে এটাই দিয়ে যোগ করে। বাট আসলে কিন্তু সেটা কাহিনী না। হ্যাঁ, বরং এই যে XOR অপারেশনের যে চিহ্ন এইটা থাকলে বুঝবো যে ওখানে প্রপারলি যোগ হচ্ছে, ঠিক আছে। XOR অপারেশন নিয়ে আমরা মোটামুটি একটু হালকা পাতলা আলোচনা করেছি। হুম, তো XOR গেটের ক্ষেত্রে হয় কি, যে যখন দুইটাই হচ্ছে 1 হবে, তখন আমার আউটপুট কি হবে, 0 হবে। হ্যাঁ, XOR এর ক্ষেত্রে যেটা বলেছিলাম আমি, তোমাদের হয়তো মনে আছে, XOR অপারেশনে 1+1 XOR 0 করলে, হ্যাঁ, 0ই আসে। হ্যাঁ, আবার 1 XOR 1 করলে আমার অ্যান্সার আসে হচ্ছে 0। 0 হয়। ওপস, এখানে একটা আমি হালকা মিস্টেক করেছি, এখানে 1 হবে। ওকে, মনে করো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। হ্যাঁ, এই দুটার মাঝখানে XOR অপারেশন আছে। তো এইটাকে আমি যদি একদম মৌলিক অপারেশনে ভাঙতে চাই, তাহলে এটা অনেকটা এরকম হবে। বলো তো কি? এ বার বি প্লাস এ বি বার। প্লাস কত, এ বি এ বার। বি বার, হ্যাঁ। এ বি বার। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, এইটা কি অন্য নামে আর কোনো জায়গায় দেখছো?
এটা কি অন্য নামে আর কোনো জায়গায় দেখেছো? বুলিয়ান উপপাদ্য। হ্যাঁ, বুলিয়ান উপপাদ্য। দেখোনি? ওই দেখো, আমি একটা বিভাজন উপপাদ্য লিখছি না? এই বিভা এই বিভাজন উপপাদ্য আর এটার চেহারা কি সেম? হ্যাঁ এই জি ভাইয়া। এক্স ও আর অপারেশন একটা বিভাজন উপপাদ্য, মনে রাখবা। এক্স ও আর এবং এটার সৎ ভাই এক্স এন ও আর, হ্যাঁ, দুটাই কিন্তু এই একটা মানে বিভাজন উপপাদ্য, বুঝতে পেরেছি? মনে রাখিও, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের একটা ছোট্ট কাজ দেই, এই জিনিসটা সত্যক সারণী দিয়ে প্রমাণ করবা। পারবা না? জি ভাইয়া পারবো। এই পারবো জিনিস, ভাইয়া। হ্যাঁ, এই জিনিস সত্যক সারণী দিয়ে প্রমাণ করবা। পারবো। আচ্ছা, তো এটা স্ক্রিনশট তুলে রাখো বা কোথাও লিখে রাখো। এটা করিও, জমা দিও তোমাদের ওই ক্লাস, তোমাদের যে হোমওয়ার্কটা দাও। ওকে, তো ঠিক আছে। আমরা কি বুঝলাম যে যোগের কাজ করার জন্য আমাদের মানে এক্স আর গেটই লাগবে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে দেখো, করিম কি বলছে যে একটা গেট যথেষ্ট না, ঠিক কিনা? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা গেট দিয়ে যোগের কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা এক্স আর গেট বসালে আমাদের যোগের কাজ হয়ে যাচ্ছে। এক্স আর গেট মনে করো বাজারে আইসি আকারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? আইসি নাম্বারটা ভুলে গেলাম, ওটা পরে তোমাদের লুক আপ করে দিবনি। হুম, তো তো আমরা দেখতে পাচ্ছি কি একটা গেট হলে আমাদের যোগের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু করিম বলতেছে কি যে একটা গেট দিয়ে কাজ হবে না, শুধুমাত্র একটা গেট যথেষ্ট না। এখন তার কথা কি ঠিক? আমাকে এখন এটা বলো, আমরা কি এখানে কোনো কিছু না মিস করতেছি? ওকে, না। আমরা তাহলে এখানে কোন জিনিসটা মিস করতেছি? এনিওয়ান, এনি আইডিয়াস? কারো কোনো আইডিয়া? বললা যে ইয়ে বললা যে কোনো একটা কিছু মিস করতেছি, মানে এই করিমের কথাটা আচ্ছা, তো তোমাদের মতামত কি? আবার আরেকবার আমরা রিফ্রেশ করে নিই, তোমাদের মতামত কি যে এখানে কি একটা গেট দিয়ে কাজ হয়ে যাচ্ছে নাকি আরেকটা গেট লাগবে আমাদের? আরেকবার বলো সবাই। একটা দিয়েই হচ্ছে। একটা দিয়ে হচ্ছে, ঠিক কিনা? তো হ্যাঁ আমাদের যোগের কাজ একটা দিয়ে হয়েছে, তাই না? এটা ভাবা অনেকটাই স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু একটা ছোট্ট কমপ্লিকেশন আছে। হুম, ধরো আমরা আমাদের বাইনারি যোগে আবার ফিরে যাই। মনে করো 1 + 0 ইকুয়ালস টু কত হয়? 0, তাই না? সরি, ধরো 0। 1 + 0 1 হয়। হ্যাঁ, আবার লিখি 1 + 0 ইকুয়ালস টু 1 হয়। খালি ভুল করলাম, হ্যাঁ, 1 সরি ফর মাই মিস্টেক। আর 1 + 1 মানে কত হয়? 1 1 1 1 + 1 1 0 হয় রে, তাই না? বাইনারি যোগ চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ, তা আমরা এই পর্যন্ত কি করছি দেখো, এই পর্যন্ত জাস্ট এই এই যে একটা সেকশন, এই একটা সেকশনের মান বের করছি, ঠিক কিনা? এক্স ও আর অপারেশন আমাদের এই একটা সেকশনের মান একদম সঠিকভাবে বের করে দেয়, ঠিক কিনা? কিন্তু জি ভাইয়া। যোগ করার সময় কি আমরা খালি এরকম সেকশন ওয়াইজ যোগ করে যাই? মানে সেকশন ওয়াইজ বলতে কি, যে দেখো, মনে করো ধরো 11 প্লাস হচ্ছে যে, সরি 11 না তো 12, হ্যাঁ, 12 প্লাস হচ্ছে যে 9, ডেসিমালেই দেখো। তা এখানে 9 9 আর 2 কত হয়? 11, 11-র 1, হ্যাঁ। তা আমরা এক্স আর অপারেশনে কি পাই? যে এই একক জিনিসটাই পাই, ঠিক কিনা? জি ভাইয়া। তারপর কি আমরা হ্যাঁ কি তারপর আমরা কি এই জিনিসটা এইভাবে জাস্ট বসাই দেই নাকি হাতে দিয়ে এটা যোগ করি? হাতে যোগ করি। হাতে থাকা জিনিসটা আমরা আবার যোগ করি, তাই না?
হ্যাঁ এখন কথা হচ্ছে, আমি যদি যোগটা প্রপারলি করতে চাই, কম্পিউটার যদি যোগটা প্রপারলি করতে চায়, তাকে হাতের জিনিসটাও কনসিডার করতে হবে না? জি ভাইয়া। হ্যাঁ তো এখন হাতের জিনিসটা যখন তাকে কনসিডার করতে হয়, আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স ওয়ার অপারেশন আমাদের প্রাথমিক যোগফলটা ঠিক মতন দেয়, বাট সে কি করে, সে কি হাতে যেটা থাকে সেটাকে আউটপুট দিতে পারে? না। ঠিক এই জন্য একটা গেট যথেষ্ট না, আমাদের আরেকটা গেট রাখতে হবে যাতে করে ওই গেটটা হাতে যে জিনিস থাকে সেটার হিসাব রাখতে পারে, তাই না? হ্যাঁ, এবং এই যে যোগ করা, হ্যাঁ, যোগ করার জন্য কি প্রাথমিক একটা এক্সওআর গেট এবং হাতের থাকার যে জিনিসটা ক্যারি বলে, এই ক্যারিটা হিসাব করার জন্য আরেকটা গেট। এই দুইটা গেট মিলায় যে সার্কিটটা তৈরি হয় সেটাকে তো আমাদের হাফ অ্যাডার বলে, তাই না? যোগ করার একটা জিনিস হাফ অ্যাডার, ঠিক ঠিক না? কম্পিউটার তো এই অ্যাডার কম্পিউটার তো এই অ্যাডার সার্কিট তৈরির মাধ্যমে যোগফলটা করে। বুঝতে পেরেছি? তো আমরা এখান থেকে স্পষ্ট বুঝে গেলাম কি, যে আমাদের যোগ করার জন্য জাস্ট একটা গেট যথেষ্ট না, প্রপারলি করতে হলে আমাদের দুইটা গেটই লাগবে। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? জি ভাইয়া হ্যাঁ, না বুঝে থাকলে বলিও, ঠিক আছে? আবার রিফ্রেশ করবো নি। হুম, তো বুঝতে পেরেছি আমাদের কি লাগবে তাহলে। তাহলে ভাইয়া তুমি আবার বলে। আবার কোনখান থেকে বলবো? ভাইয়া হাফ এডারটা একটু বলেন আবার। হুম, মানে কোনটা বলবো আরেকবার প্লিজ? ভাইয়া আবার রিপিট করেন। মানে মানে কোনখান থেকে, ওই পুরাটাই? মানে একটি গেট যথেষ্ট নয় ওইটা আর কি। আচ্ছা, দেখো, এখানে আমরা যে বাইনারি যোগটা করলাম, বাইনারি যোগ করে কি দেখলাম যে আমাদের এখানে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে প্রাথমিক যোগফল, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এই হাতে থাকা ক্যারি। হ্যাঁ, যখন ক্যারি আসবে না তখন ক্যারি হচ্ছে 0, ঠিক কিনা? যোগ করলে এই জিনিসটা আসে না, আমরা যদি স্বাভাবিক বাইনারি বা যে কোনো নাম্বার জি সিস্টেমের ভাইয়া। নিয়মে যোগ করি, তাই আসে না? হুম ওকে, এটাই তো আসে, ঠিক কিনা? এখন 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 লক্ষ্য করো, আমরা এই যে একটু আগে যে এক্স ও আর অপারেশন দেখলাম, যে এটা কি করে, যে সুন্দর মতন একেবারে যোগের কাজটা করে। এই এক্স ও আর গেট কিন্তু শুধু আমার এইটার আউটপুটটা দিতে পারে, তাই না? শুধু প্রাথমিক যোগফলটার আউটপুট দিতে পারে, তাই না? এটাই তো আমরা দেখলাম। সে কি ক্যারির কোনো হিসাব রাখতে পারে? না। সম্ভবই না, কারণ সে একটা জিনিস আউটপুট দিবে। এখন ক্যারির হিসাব রাখতে পারে না, বাট একটা যোগ প্রপারলি হওয়ার জন্য আমাদের হাতের যে জিনিসটা থাকে ক্যারি, ওইটাকেও হিসাবে রাখতে হবে না? ওটা পরের ধাপে গিয়ে আমাদের অন্য কিছুর সাথে যোগ করা লাগতে পারে না? জি। জি এই ভাইয়া। জন্য এই জন্য আমাদের একটা সার্কিট যথেষ্ট নয়, একটা গেট যথেষ্ট নয়, আমাদের আরেকটা গেট লাগবে যাতে সে এই ক্যারির হিসাবটা রাখতে পারে। হুম, বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝেছি। তো তো তোমরা লেখার সময় মনে করো এইভাবে তোমাদের ভাষায় লিখতে পারো যে যে এক্স ওয়ার অপারেশন কেবলমাত্র প্রাথমিক যোগের কাজটি করতে পারে, সে এই যোগের ফলে যে উৎপন্ন হওয়া ক্যারি, হ্যাঁ, ক্যারির হিসাব রাখতে পারে না। এই ক্যারির হিসাব রাখার জন্য আমাদের আরেকটি গেট হয়। হ্যাঁ, এভাবে লিখতে পারো আর কি তোমাদের ভাষায়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এমন কোন গেট আছে যেটাই ক্যারির হিসাব সঠিকভাবে রাখতে পারে? তো চলো আমরা তো তো কেউ বলতে পারবা কোনো আইডিয়াস? এনিওয়ান? বিগত ক্লাস যারা করেছো তারা কেউ আইডিয়া দিতে পারবে? বিগত ক্লাসে আমরা এক্স ওয়ার নিয়ে একটু আলোচনা করেছি একটা ফ্রি ক্লাসে। এনিওয়ান? আবাবিল, পারবা? জি ভাইয়া কিছু বলছেন? হ্যাঁ, মানে মানে কোন কোন গেটটা দিয়ে আমরা ক্যারি এই ক্যারির সঠিক হিসাব রাখতে পারবো? এক্স ওয়ার
ভাইয়া হাফ হেডার বলছিলেন না? হ্যাঁ, হাফ অ্যাডারের মধ্যে হাফ অ্যাডারই তো মনে করো যোগ করার জন্য তো হাফ অ্যাডারই তৈরি করে, তাই না? এখন বলো হাফ অ্যাডারের মধ্যে কোন গেটটা আমাদের এই ক্যারি বিটের হিসাব রাখতে পারে? ভাইয়া এক্স নর গেট। এক্স নর না। এনিওয়ান? অর্থি রেসপন্স করছিলে? হ্যাঁ, বলো তো অর্থি। আমি বুঝতে পারতেছি না, তাই অ্যান্সার দিচ্ছি না। আচ্ছা, এনিওয়ান এলস? তারপর সেদিন আয়েশা ছিল একজন, আয়েশা আছো? বলো তো কোন গেট? আচ্ছা, কেউ কেউ অ্যান্সার করতে পারবে? এনিওয়ান? বুঝতে পারছি না ভাইয়া। আচ্ছা, নাহলে সমস্যা নেই, আমি অ্যান্সার করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এন্ড কয়েকটা। গেট কি? হ্যাঁ, এন্ড গেট। অ্যান্ড গেট কে বললে এটা? আমি একটা নিউ মেম্বার। নতুন ক্লাস করছো? নাম কি তোমার? মুসলিমা। হুম, মুসলিমা। মুসলিমা, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ তোমার রেসপন্সের জন্য। হ্যাঁ, আমাদের হ্যাঁ, মুসলিমা ঠিক বলেছে, অ্যান্ড গেট। ঠিক আছে, এই অ্যান্ড গেট ক্যারি হিসাব রাখতে পারে। এখন কিভাবে, চলো আমরা আবার দেখি এটা। হুম, মনে করো আমরা কতগুলা সিম্পল যোগের কাজ করি। হ্যাঁ, 1+1+0 কত হয়? বাইনারি যোগ আর কি। 1+0 কত হয়? 1। এখন হাতে কিছু থাকে? হাতে কিছু থাকে না। কিছু না থাকা মানে কি? 0। থাকে না। ওকে, তারপর 0 0+0। 0+0 ইকুয়াল টু কত হয়? 0। 0। হ্যাঁ, 0 হাতে কিছু থাকে? থাকে না। 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 নেক্সট কত? 1+1। 1+1 মানে কত? 10 ইকুয়াল টু 1 1 1 0 0। 1 0, অর্থাৎ আমাদের প্রথম যোগফলটা আসে 0। হ্যাঁ, বাট হাতে আমাদের থাকে কি? 1, তাই না? 1 এই 1টা ধরো বসাই দিই আমরা, আর কিছু না থাকে, ঠিক কিনা? এখন জি ভাইয়া। লাস্ট আরেকটা 0+1 কত হয়? আবার ওই 0 1, তাই না? 0। জি ভাইয়া। 0 1, ঠিক কিনা? তো আমার এগুলা হচ্ছে কি যে রেজাল্ট, হ্যাঁ, সাম। আর এগুলা হচ্ছে কি আমার ক্যারি, ঠিক কিনা? আমি ব্লক আউট করে দিই এগুলোকে। সাম, ঠিক আছে, আমরা জানি যে সাম হচ্ছে এক্স আর অপারেশন দিয়ে চলে, তাই আপাতত আমরা এগুলো কনসিডার করব না। ঠিক আছে, এখন মনে করো এটা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে এ, আর এই সাইড এগুলো হচ্ছে বি। আচ্ছা, এখন বলো তো আমাকে এই এ বি এবং সি এর সম্পর্কটা লক্ষ্য করো। এখন আমাকে দেখে বলো যে এ এবং বি এর কোন মানের জন্য সি এর মান হয় হচ্ছে 0 এবং কোন মানের জন্য সি এর মান হয় হচ্ছে 1? বলো তো আমাকে। বুঝিনি ভাইয়া বুঝি নাই, আবার বলেন। আমার আচ্ছা, এ এবং বি, ধরো এগুলো হচ্ছে এ, ঠিক আছে, এগুলো হচ্ছে এ এর বিভিন্ন মান। ওকে, আর এগুলো হচ্ছে বি এর বিভিন্ন মান, ঠিক আছে। এখন আমাকে দেখে বলো এ এবং বি এর কোন কোন মানের জন্য আমার সি এর মান 0 অথবা 1 হচ্ছে? 0 আর 1 হচ্ছে আর কি। বলো তো, এই টেবিলটা দেখে দেখেই বলো। হ্যাঁ বলবো। বলো। যদি ইনপুটের মানে দুইটা ইনপুটের মানই 1 হয় তাহলে আর কি সেটা 1 হবে, আর যদি মান দুটার মান এক না হয় তাহলে 0 হবে। হ্যাঁ, তো আমরা টেবিল থেকে কি দেখতে পাচ্ছি যে একমাত্র সেই ক্ষেত্রেই সি বা ক্যারির মান 1 হয়েছে, যে ক্ষেত্রে এ আর বি দুটার মানই আমার কি হয়েছে? 1 হয়েছে। দুইটার মানই যখন 1, তখনই কেবলমাত্র আউটপুট এসেছে, ঠিক কিনা? জি তাহলে এটা ভাইয়া। তাহলে এটা কোন গেটের বৈশিষ্ট্য আমাকে বলতেছে? ভাইয়া এন্ড গেট। এই তো অ্যান্ড গেট। অ্যান্ড গেট, তোমার তোমার ওই মেয়েটা মুসলিমা যা বললো আর কি। হ্যাঁ, অ্যান্ড গেট। বুঝতে পেরেছি কেন অ্যান্ড গেট। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ভাইয়া ঠিক এই কারণে কম্পিউটার যখন যোগ করার সময় সে যখন হাফ অ্যাডার সার্কিট তৈরি করে নিজের প্রসেসরের মধ্যে,
তখন সে কি করে, একসাথে দুইটা গেট তৈরি করে। চলো আমরা সত্য চলো আমরা সার্কিট ডিজাইনটাও দেখে নিই। মনে করি এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। এই এ এবং বি যোগ করবো। তো এ এবং বি প্রথমে যায় হচ্ছে একটা এক্স ও আর গেটের মধ্যে দিয়ে। এক্স ও আর গেট দেখতে কিরকম, এরকম, ঠিক কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইটা হচ্ছে আমাদের সাম। এখন আমাদের আরেকটা জিনিসের হিসাব রাখতে হবে, সেটা হচ্ছে কি ক্যারি। হ্যাঁ, এবং ক্যারির সম্পর্কতে তো দেখলাম যে অ্যান্ড গেট দিয়ে সম্পর্ক। তো এই জন্য কি একটা অ্যান্ড গেট থাকবে। হুম, এটা হবে আমার ক্যারি, ঠিক আছে। এবং মনে করো এটা এ এবং বি থেকে যাবে, ঠিক আছে। এই এ পাস করো আর বি পাস করো, ঠিক আছে। বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। তাহলে আমরা আলটিমেটলি অ্যান্সার কি পেলাম, যে সঠিকভাবে যোগ করার জন্য দুইটা গেট লাগবে। তার মানে কি রহিমের উক্তিটা ঠিক আছে। হ্যাঁ, তো একটু বর্ণনা দিয়ে দেখাতে পারবা না তোমরা নিজের ভাষায়? হ্যাঁ পারবো। জি ভাইয়া বুঝতে পারবো। ওকে, হ্যাঁ পারবো। তো তো এই পর্যন্ত তো বুঝতে পেরেছো কি? আর এখানে এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে সার্কিট যখন আঁকাবা তখন যদি এমন হয় যে একটা তার আরেকটা তারের উপর দিয়ে পাস করতেছে, তখন এভাবে একটা ইউ এর মতন করে দিবা, ঠিক আছে। এটা অনেক জায়গাতে আমি দেখছি করে না, বাট জেনারেল নিয়ম হচ্ছে যে এভাবে করা। হ্যাঁ, কারণ কি এটা? হুম, এটা দেওয়ার কারণ কি? জি ভাইয়া, কারণ এটা কি? দেওয়ার কারণটা হচ্ছে কি, যে ইউটা দিলে মনে হয় যে একটা তার আরেকটা তারের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা তার আরেকটা তার উপর দিয়ে যাচ্ছে, কারণ তুমি চিন্তা করো, যদি তোমার সার্কিট যদি যথেষ্ট বড় হয়, হ্যাঁ, তাহলে একটা তার আরেকটা তারের উপর দিয়ে বিভিন্ন ভাবে ক্রস করতে পারে। এভাবে ক্রস করতে পারে, আবার মনে করো এভাবেও ক্রস করতে পারে। তখন মানে অনেক সময় হিসাব মিলানোটা কষ্টকর হয়, যে আসলে আমার ইলেকট্রিসিটি এই দিক দিয়ে যাচ্ছে না এই দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, নাকি এই দিক দিয়ে আর এই দিক দিয়ে যাচ্ছে। তো এই জন্য একটা জেনারেলাইজ নিয়ম কি, যে এরকম উপরে একটা ইয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে মানে দেখে বোঝা যায় যে হ্যাঁ আসলে এই দিক দিয়েই যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছি। জাস্ট ক্রসিংটা ক্ল্যারিফাই করার জি জন্য। ভাইয়া বুঝছি। বলো। বলো, একজন বললো, একজন মনে হয় ডাকলে। কোশ্চেন আছে কোনো? না ভাইয়া, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এই পর্যন্ত আমরা আজকে এই যে সৃজনশীলটা আলোচনা করলাম, এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? না ভাইয়া, বা বুঝছি কোনো সব। বা কোনো কনসেপ্ট নিয়ে মানে ক্লিয়ারেন্সের অভাব আছে? মানে ধরো কোনো কিছু বুঝি নাই বা কোনো একটা জিনিস আনক্লিয়ার। ভাইয়া, হুম, বলো। হাফ অ্যাডারটা একটু বলে দেন। হাফ অ্যাডার। হাফ হেডার, হ্যাঁ হাফ হেডার, কোন হাফ হেডার? হ্যাঁ, বলো কোনটা সমস্যা? হাফ হেডার হাফ অ্যাডারের কোনটাতে? কনসেপ্ট হ্যাঁ, একটু বলে দেন হাফ অ্যাডারের। হাফ হেডার হাফ হেডারটা কি করব? আরেক শুনতে পাইনি, মানে কথা কেটে আসছে তো। হাফ অ্যাডার কি ভাইয়া? এটা এটা একটু বলে দেন। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ও, হাফ অ্যাডার মানে হচ্ছে যে অ্যাডার মানে কি, অ্যাড মানে হচ্ছে যোগ। হ্যাঁ, এবং বেসিক্যালি নাম যা বলে সেটাই। হাফ অ্যাডার হচ্ছে একটা সার্কিট যেটা দিয়ে মানে কম্পিউটার দুইটা বাইনারি বিট যোগ করতে পারে, ঠিক আছে। জি ভাইয়া। এটাই হাফ অ্যাডার আর কি। যোগ করে এখন আমরা কি দেখতে পাচ্ছি, যে যোগ দুইটা বাইনারি বিট যোগ করলে আমার দুইটা জিনিস উৎপন্ন হয়। একটা হচ্ছে সাম বা প্রাথমিক যোগফল, আরেকটা হচ্ছে ক্যারি বা হাতে যেটা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সামটা বের করে একটা এক্স ও আর অপারেশন দিয়ে, আর ক্যারিটা বের করে হচ্ছে ইয়ে দিয়ে, মানে অ্যান্ড গেট দিয়ে, ঠিক আছে। কারণ ক্যারিটা এমন ভাবে বের হয় যে সম্পর্কটা এরকমই থাকে। বুঝতে পেরেছি?
জি জি ভাইয়া। ভাইয়া। ওকে ফাইন। তাহলে তাহলে মোটামুটি সব ক্লিয়ার তো? জি ভাইয়া। ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা ফাইন। তোমরা এই যেটা হোমওয়ার্ক দিলাম ওটা একটু করিও। ওকে, এন্ড আদার দেন দ্যাট আজকের ক্লাস এখানেই শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ অল ফর জয়েনিং। ভাইয়া, বলো। অন্যান্য ক্লাসগুলো কোথায় করব? ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলো কোথায় করায়? ফিজিক্স ক্লাস, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তোমাদের মানে টিউটর আছেন আলাদা আলাদা। হ্যাঁ, তোমরা তোমাদের আয়মান ভাইয়ের সাথে বা এইদিকে আবির ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে পারো। হ্যাঁ, তারা আরো ডিটেইলে গ্রুপে তো তোমাদেরকে রুটিন দেওয়া আছে। রুটিনও দেওয়া আছে, তোমাদের সমস্যা নেই। রুটিন তো দেওয়া আছে, কিন্তু এখন কোথায় ক্লাস করব এটা তো পাইতেছি না। কোন প্ল্যাটফর্মে ওটা তোমাদের টিউটর বলে দিবেন, কেউ জুমে নেয় কেউ মিটে নেয়, তবে মিটেই বেশিরভাগ নেয় আর। হ্যাঁ, তোমাদের ওই ক্লাস সংশ্লিষ্ট গ্রুপ আছে, তো গ্রুপে জয়েন করলে তোমাদের মনে করো দিয়ে দিবে ক্লাস লিংক প্রত্যেক ক্লাসের আগে। ওকে ভাইয়া, এই ক্লাসগুলোর আগে যে ক্লাসগুলো করিয়েছেন আমাদের ওইগুলো এটা আমার কোথায় পাবো? তো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। ওকে, তো কোথায় ছিলাম তো কি বললে তুমি?